নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। অনেক স্বাগত আপনাদের সিএন পডকাস্টে। আজকে আমাদের স্পেশাল গেস্ট দমদম উত্তরের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। সৌরভবাবু, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের ভ্রাতুষ্পুত্র, আপনি প্রচারে বেরোচ্ছেন। আপনি বাড়তি সুবিধা কি এটা একটা? 100 বার। তপন শিকদার একজন এমন মানুষ ছিলেন যিনি রাজনীতিতে অজাত শত্রু ছিলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এমপি ল্যাডের থেকে যে এলাকার উন্নয়ন কি করে করতে হয় তার আগে তার বামপান প্রার্থীরা কোনোদিন করেননি। দমদম এই সুযোগ থেকে বঞ্চিত ছিল। উনি দেখিয়ে দিয়েছিলেন যে সদিচ্ছা থাকলে কি হতে পারে। আচ্ছা। এবং আর একটা ওনার অ্যাডভান্টেজ ছিল, উনি উন্নয়নে কোনোদিন রং দেখতেন না। এরকম অনেক ক্লাব আছে যেগুলো বামপন্থীদের দ্বারা ওই সময় পরিচালিত ছিল। অনেক স্কুল আছে যে স্কুলের গভর্নিং বডি বামপন্থীদের ছিল। আজকেও কিন্তু সেখানে তার নেম প্লেটটা রয়েছে। আচ্ছা। আর উনি তো একেবারে মানে দমদম অন্তঃপ্রাণ ছিলেন। দুবার জিতেছেন, দুবার হেরেছেন। হেরে যাওয়ার পরেও কোনোদিন দমদমকে ছেড়ে যাননি। এবং মারা যাওয়ার আগে অবধি এই দমদম থেকে, মানে তখন শরীর দিচ্ছে না, সপ্তাহে 3টে ডায়ালিসিস হচ্ছে, সবাই বারণ করছে যে তুমি নির্বাচন লড়ো না। বলছি আমি পরের বছর অবধি তো আর বেঁচে থাকবো না, আমি লড়বো। দমদমকে আমি আবার ওই জায়গায় ফিরিয়ে দিতে চাই। আবার 10 বছর কোনো কাজ হয়নি, সৌগত রায় কোনো কাজ করেননি। এটা ওনার মনের মধ্যে না একটা কী বলবো, যে একটা মানে একটা টান ছিল দমদমের সাথে। রিলেট করতেন দমদমকে খুব ভালো, বলতেন সব আমাদের ওপার বাংলার লোক। আমরাও ওপার বাংলার লোক। বাংলাদেশের মাগুরা জেলা আমার পূর্বপুরুষরা ছিলেন, সেখান থেকে ছিন্নমূল হয়ে এপারে এসছেন। তো এই যে দমদমের এই যে মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক যেটা, তার সাথে উনি নিজেকে খুব রিলেট করতেন। তো সেটার একটা অ্যাডভান্টেজ তো 100 বার আছে। লোকে বলছেন বেরোচ্ছি যখন, যে আর আমি সবসময় ওনার সাথে থাকতাম। 98 থেকে 4টে নির্বাচনে আমি ওনার সাথে, আমার হাতের তালুর মতো চেনা দমদম। এই উত্তর দমদমে তো সব থেকে বেশি আমাদের পূর্ববঙ্গের লোকরা আছে। এখানে হিন্দিভাষী প্রায় নেই। তো পূর্ববঙ্গের লোক রয়েছে, আমাদের ওপার বাংলা থেকে আসা প্রচুর ফ্যামিলি রয়েছে। এখানে এক একটা ওই বাংলাদেশের এক একটা জেলার জানেন তো এক একটা পরিষদ আছে এখানে। আচ্ছা। এবং তাতে হাজার হাজার মেম্বার রয়েছে। মানে বরিশালের লোক এখানে অনেক বেশি আছেন, যশোরের লোক অনেক বেশি আছেন। তো তাদের একটা করে সংগঠন রয়েছে আবার। তো আমি আবার এদের সাথেও অনেক পুরনো জড়িত। আচ্ছা। তো যার জন্যে এটা তো একটা বাড়তি। সব একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এখানে শাসক দল মানে তৃণমূল, হ্যাঁ, প্রতিপক্ষ, এবং আপনার আবেগে রয়েছে, মানে আপনার কাকার ক্ষেত্র ছিন্নমূল যে আবেগটা, অর্থাৎ ওপার বাংলা আপনি বলছিলেন এইমাত্র। তাহলে তৃণমূল না ছিন্নমূল, অ্যাডভান্টেজ আপনার জন্য কোনটা? না দেখুন, এটা হচ্ছে কি, মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করে পরিষেবা পাওয়ার জন্য। সত্যজিৎদা, আজকের ঘটনা, আপনার স্টুডিওতে আসার আগে আমি একটি জায়গায় প্রচার করতে গেছিলাম, 11 নম্বর ওয়ার্ড। যেখান থেকে পুরো কল্যাণী হাইওয়ে এরকম স্ট্রেট দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এয়ারপোর্ট কানেক্টার রাস্তা, মানে কলকাতার একটা অন্যতম নতুন আপকামিং একদম ভালো জায়গা। সেইখান থেকে দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি যখন এলাকাবাসীর সাথে কথা বলছি, আমাকে তো ওই জলের মধ্যে দিয়ে যেতে হলো। এবং অদ্ভুত ব্যাপার, ওখানে বলছেন 4 বছর ধরে জল নামেনি ওখানে। রাস্তা এই কদিনে তো বৃষ্টি হয়নি আমাদের এই দিকে, রাস্তার জল উপচে, মানে রাস্তা ছাপিয়ে এতটা জল। আমি তার মধ্যে দিয়ে গেলাম, তো বয়স্ক মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমার কাছে আমাদের দেখতে এলো বাবা। অন ক্যামেরা বলছি, বললে আমি ভিডিও দিয়ে দিতে পারি, আপনাদের দিয়ে দেবো, চালিয়ে দেখাবেন। 4 বছরে কোনো জনপ্রতিনিধি 4 বছরে কোনো জনপ্রতিনিধি যায়নি। 4 বছর ধরে জল জমে আছে। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢিল ছোড়া দূরত্বে, কলকাতার উপকণ্ঠে এই উত্তর দমদম। আপনি এই কলকাতা বিমানবন্দর থেকে একটা ফ্লাইট ধরে যে কোনো একটা মেট্রো সিটিতে চলে যান, দিল্লি চলে যান, ব্যাঙ্গালোর চলে যান, মুম্বাই চলে যান, এয়ারপোর্টকে কেন্দ্র করে একটা এরোসিটি গড়ে ওঠে ওখানে।
একটা ছোটোখাটো ঝা চকচকে স্যাটেলাইট টাউনশিপ, হাজার হাজার বেকার যুবক যুবতীর কাজ হয় ওখানে, হোটেলস হয়, শপিং মল হয়, লজিস্টিক হাব হয়, অ্যাজ প্ল্যান্ড। আপনি দিল্লি অ্যারোসিটি দেখেছেন, মুম্বাই অ্যারোসিটি দেখেছেন। তো আজকে এখানকার বিধায়িকা, যিনি রাজ্যের মন্ত্রীও বটে, দুবার জিতেছেন, একবার হারার পরেও জিতেছেন, আমার মাতৃসমা উনি, আমি ওনাকে কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না, কিন্তু আপনার লজ্জা হওয়া উচিত। আপনার কেন্দ্রে বলছে 4 বছর জল নামেনি। এক দিদি এসে বলছে আমার ছেলে স্কুলে যায় না, খালি পরীক্ষার সময় স্কুলে পাঠায়। আপনার এক ফোঁটা যোগ্যতা আছে এখানকার বিধায়ক নির্বাচনে আবার দাঁড়ানোর? মানুষ কিন্তু সর্ববাবু, তৃণমূল কংগ্রেসের যে ইস্তেহার, সেখানে উন্নয়নের কথা বলা হচ্ছে, বিধানসভা কেন্দ্রিক বলা হচ্ছে, আইন শৃঙ্খলা অনেক বেটার, সেটা ন্যাশনাল যে ওদের নির্দিষ্ট পরিমাপ, সেখানেই বলা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা অনেক ভালো। কিন্তু আপনি অন্য কথা বলছেন, এ কোনটা বাস্তব? না, আমি ইস্তেহার নাকি আপনার না বক্তব্য? না, ইস্তেহার তো দেখুন, ইস্তেহার ওনাদের ইস্তেহারে কি লিখেছেন তার ক্ল্যারিফিকেশন ওনারা দেবে। আমি এই যে মানুষের ঘরে ঘরে যাচ্ছি, আচ্ছা এটা আমি তাদের উপলব্ধি বলছি, আমার কথা না। আচ্ছা আপনি বলুন তো, একদিকে রানওয়ে, হ্যাঁ, একদিকে মানে এটা যশোর রোড গেছে, ডান দিকে রানওয়ে সারা পৃথিবীর সঙ্গে সংযোগ রক্ষাকারী, বাঁদিকে খোলা নর্দমা, ড্রেনগুলো অবধি ঢাকা নেই। আপনার কোনো যোগ্যতা আছে আর ভোট চাইতে যাওয়ার? আমার তো মনে হয় ওনার বলে দেওয়া উচিত যে আমি ব্যর্থ, আমি আর যাব না আপনাদের কাছে। মুশকিল হচ্ছে, একে তো উন্নয়ন হয়নি, তারপরে ওনার গুন্ডা বাহিনী, একজন মানে রাজ্যের মন্ত্রী গুন্ডা বাহিনী পোষেন নাকি? রাজ্যের মন্ত্রী তো এখানে থাকেন না, রাজ্যের মন্ত্রী এখানে থাকেন না, মানে মন্ত্রী গুন্ডা বাহিনী পোষেন মন্ত্রী নাকি? গুন্ডা বাহিনী পোষেন। এবং এখানে এক পুরসভার চেয়ারম্যান খোলাখুলি বলে আমি বিধায়ক, আমি মন্ত্রী, এবং সেটাকে রাজ্যের মন্ত্রী প্রশ্রয় দেন। 2021-এ দেখেছি কীরকম সন্ত্রাস করেছে এখানে, ভোটের পরে আমাদের কর্মীদের ঘর ভাঙচুর করেছে, বাড়ি ভাঙচুর করেছে। তো আমার একটাই প্রশ্ন, যে আপনি এত বড় বড় কথা ইশতেহারে লিখেছেন, আচ্ছা আপনার চ্যানেলে এসে বা যে কোনো মিডিয়ায় উনি একটা কথা বলুন না, যে আমি গ্যারেন্টি নিচ্ছি আমার প্রত্যেকটা ভোটার ভোটের দিন গিয়ে ভোট দেবে। আমি ওকে খোলা চ্যালেঞ্জ করছি চন্দ্রিমাদিকে, আপনি এটা বলুন যে কোথাও যদি গন্ডগোল হয় আমি ব্যবস্থা নেব। কিন্তু ভোট তো পরিচালনা করে নির্বাচন কমিশন, হ্যাঁ, তো সেটা তো কারো হাতে নেই, তারাই তো কন্ট্রোল করছেন পুরো সেন্ট্রাল ফোর্স না দিয়ে। তারা সেন্ট্রাল ফোর্স দিয়ে সেখানে তো গুন্ডা বাহিনী, করছেন, সকল গুন্ডা বাহিনী তো কিছু। কিন্তু কি হয় এখানে উত্তর দমদমে স্পেশালি দেখা গেছে ভোটের 2 দিন আগের থেকে, ভোটের আগের দিন রাত থেকে এই গুন্ডা বাহিনী, জলা জমি ভরাট করে বাড়ি তোলা গুন্ডা বাহিনী, খাল দখল হয়ে গেছে জানেন তো, এখানে খালের উপর স্ল্যাব ফেলে সেখানে বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তো এই গুন্ডা বাহিনী, তারপরে ধরুন যেখানে 7টা জুয়ার বোর্ড বসছে সব জায়গায়, সেটা নিয়ন্ত্রণ করা বাহিনী। এরা কি করে, ভোটের একদিন আগের থেকে সব ঘরে ঘরে গিয়ে ধমকি দেয় ভোট দিতে যেতে হবে না। মানে এই উত্তর দমদমের কথাই বলছি, আমি তখন উত্তর দমদমের প্রার্থী। ঘরে ঘরে গিয়ে ধমকি দেওয়া হয়, মানুষ বেরিয়ে এসে বলছেন বাবা ভোটটা যেন দিতে পারি। তাই বললাম না, ভোট এবার আপনি দিতে পারবেন। একটা বিষয় বলবো, যে বাংলার রাজনীতি, আপনি রাজনীতি দীর্ঘদিন, আপনি বলছেন যে তপনবাবুর সঙ্গে আপনি একদম ছোটোবেলা থেকে ছিলেন। সাম্প্রতিক সময় বাংলার রাজনীতিতে একটা শব্দবন্ধ খুব ঘুরে বেড়ায়, ভাইপো। আপনি নিজেও ভ্রাতুষ্পুত্র, তাৎপর্য খুঁজে পান? ভাইপো সে ভাইপো নয়, তাৎপর্য কিছু খুঁজে পান না? আমি বলছি জোকসা পার্ট, দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টিতে এইভাবে কিছু হয় না। আমি 2002 থেকে পার্টির কর্মী। আচ্ছা, এই দমদম উত্তরের যদি আমি প্রেক্ষাপটটা দেখি, এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি হাই প্রোফাইল প্রার্থী। অন্যদিকে দীপশিখা ধর রয়েছেন বামেদের প্রার্থী, আপনি বিজয়ী প্রার্থী। তো হাই প্রোফাইল, এদিকে বামেদের একটা সংগঠন, তারা এ রাজ্যের ক্ষমতায় ছিলেন। এই যে জার্নিটা, এই যে দৌড়টা, এই যে নির্বাচনী প্রচারটা চলছে বা লড়াইটা চলছে, এর মধ্যে নিজেকে আপনি কোথায় রাখবেন? না দেখুন, আমি তো মনে করি না নির্বাচনী লড়াইতে হাই প্রোফাইল লো প্রোফাইল কিছু হয়, আমি এটা মানি না। যে বাচ্চাটা জলে ডুবে মারা গেল, সেখানে গিয়ে মন্ত্রী বলবেন আমি হাই প্রোফাইল? জান না, আমি তো বলছি 11 নম্বর ওয়ার্ডে গিয়ে একবার বলুন না যে 4 বছর ধরে কেন এখানকার পচা জল নামেনি। একটা ভোটারের বাড়িতে যদি পানীয় জল ঠিক করে না পৌঁছায় আপনি ব্যর্থ, একটা জায়গায় রাস্তা ভাঙা থাকলে আপনি ব্যর্থ, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে,
আইন শৃঙ্খলা নেই। আর জানেন নিকাশি ব্যবস্থা কেন ভেঙে পড়েছে? যেখানে সেখানে জলাজমি ভরাট করে জমি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, প্রমোটার রাজ, সিন্ডিকেট রাজ চলছে। আপনি জানেন আপনার গুন্ডা বাহিনী আপনাকে ভোটে জিতিয়ে দেবে, আপনি নিশ্চিন্তে মাঝে মাঝে আসেন, হাত টাত নেড়ে চলে যান। এই নরক যন্ত্রণা যদি আপনাকে ভোগ করতে হতো তাহলে আপনি তাহলে বুঝতে পারতেন মানুষের কতটা কষ্ট। আর দেখুন, সব রাজনৈতিক দলের ভোটে লড়ার অধিকার আছে, ভারতের গণতন্ত্রে সবাই লড়ে। কারুর লড়াই জেতার জন্যে, কারুর লড়াই নোটার সাথে, মানে নোটা এবং জেতা, নোটা এবং জেতা। আর তবে নোটার সাথে লড়াইও তো খারাপ না, নিজের পলিটিক্যাল আইডেন্টিটিটাকে বাঁচিয়ে রাখতে হবে তো, সিম্বলটাকে বাঁচিয়ে রাখতে হবে তো লোকের মনে, যে এটা ছিল কখনো একদিন। 34 বছর আমরা ছিলাম, কিন্তু আমরা আছি। তো আপনি বলছেন যে বামেরা আনুবীক্ষণিক, নোটা মানে তো আনুবীক্ষণিক হয়ে গেল। হ্যাঁ, মানে পরিসংখ্যান তো তাই বলছে। পশ্চিমবঙ্গের তো খাতা খোলেনি, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, কোনো নির্বাচনে। আমি কাউকে দেখুন, এটা তো বামপন্থীদের জায়গা, মেনলি এই আমার মতো ছিন্নমূল পরিবারের লোকজন এখানে বেশি থাকেন, এবং তারা তখন এসে তখন বামপন্থীরা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই বামপন্থী তো আর নেই এখন। এখনকার বামপন্থীদের মধ্যে একটা সুভাষ চক্রবর্তী নেই, একটা অনিল বিশ্বাস নেই। তারা রাজনীতি করতেন, বিরোধী রাজনীতি করতেন, তাদের আমি সম্মান করি। আজকে সুভাষবাবুর মতো মানুষের পাশে দাঁড়ানোর মতো বামপন্থী কে আছে? যার বাড়িতে রোজ অন্তত 100 লোক রোজ খাবার খেত। এগুলো তো গল্প না, আমরা তো দেখেছি। বামপন্থা কি তাহলে মানুষের কাছ থেকে সরে গেছে? বামপন্থা মানুষের কাছ থেকে সরে গেছে, কারণ দেখুন আজকে এত করুণ অবস্থা বামপন্থীদের যে বিকাশবাবুকে রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেতে হয়। খাদ্যাভ্যাস তো আমাদের ভারতীয় সংবিধান অনুসারে না, যার যার মৌলিক অধিকারের মধ্যে মৌলিক অধিকার আছে। আমি এখন তো বিজেপি নেতারাও দিল্লি থেকে এসে মাছ হাতে ঘুরে বেড়াচ্ছে। মাছ হাতে ঘুরে বেড়াচ্ছে, যে কারণ এরা বলে বেড়াচ্ছে যে মাছ খাওয়া বন্ধ করে দেবে। সেটা কি সত্যি? আচ্ছা সত্যজিৎ দা, আপনি জানেন আমাদের পার্টির অন্যতম, বিজেপি আসলে কি মাছ ভাত চলে যাবে? উত্তর দিচ্ছি তো, মানে চলে যাওয়ার প্রশ্নই নেই, আমি উত্তর দিচ্ছি। বিজেপির প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বিজেপির প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। উনি মাছ কিরম খেতেন জানেন? উনি নিয়মিত, আমার কাকা যেহেতু বাংলা থেকে তখন প্রথম এমপি ছিলেন, জুলুবাবু ছিলেন, ডেকে বলতেন পার্লামেন্টে যে বারিশ কা টাইম শুরু হো গিয়া, হিলসা নেহি আয়া। উনি এইরকম ভোজন রসিক ছিলেন। তো এইগুলো বিভ্রান্তিকর কথাবার্তা দাদা। তো মাছ নিয়ে ঘুরে বেড়ানোর কি আছে? মাছ তো খাই, আমি বাঙালি, আমি দুবেলা মাছ খাই। আমাকে পার্টি বের করে দিচ্ছে নাকি? পার্টি তো এখানে প্রার্থী করে পাঠিয়েছে। কিন্তু এইগুলো অবাস্তব, অবান্তর কথা সমস্ত। তাহলে এটা এখানকার বিরোধী রাজনীতি দলের প্রচার করছেন তারা। আপনি এইমাত্র বললেন যে উত্তর দমদমে গুন্ডা বাহিনী আছে শাসক দলের, আপনি বলছেন যে জলাজমি ভরাট হচ্ছে। আমরা এটাও শুনেছি যে দমদম দাওয়াই বলে একটা শব্দবন্ধ আছে, বামেরা বলতেন। তো আপনার নির্বাচনে জেতার জন্য কি দাওয়াই আছে বলুন না? আমার নির্বাচনের দায় একটাই দাওয়াই, মানুষ ভোট দেবে। আমি তো বলছি, আমি তৃণমূলী বন্ধুদেরও চ্যালেঞ্জ, আমি তো চন্দ্রিমাদিকেও চ্যালেঞ্জ করে বলছি, আসুন না, আপনিও বলুন না, যে আমি নিশ্চিত করছি প্রত্যেকটা লোক ভোট দেবে, আমার কোনো গুন্ডা ভোট দিতে পারে। আপনি যদি কাজ করে থাকেন তো আপনি জিতবেন, আমি পরাজয় স্বীকার করে চলে যাব। মানুষকে ভোট দিতে হবে, ভোট কিনতে এবার আমি আটকাতে দেব না। তার জন্য যা করার আমার প্ল্যান রেডি আছে। আপনারা একটা প্রশ্ন করবেন, একটু অন্য ধরনের প্রশ্ন। সেটা চলে গিয়ে ধরুন আপনি ভোটার একজন, আপনি কোনো রাজনৈতিক কন্টেস্টে নেই, এবং আপনার দুটি অপশন রয়েছে এই উত্তর দমদমে। একজন প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, অপরজন দীপশিতা ধর। আপনি কাকে মানে মনে করবেন যে শি ইজ অর ইজ বেস্ট? দেখুন, এই নির্বাচন তো হচ্ছে হয় পরিবর্তনের নয় প্রত্যাবর্তনের। এখানে তৃতীয় ব্যক্তিকে ভোট দিয়ে কে ভোট নষ্ট করবে? হয় আমি যদি সৌরভ শিকদার আর চন্দ্রিমা ভট্টাচার্য থাকে, তাহলে তখন কম্প্যারিজনটা আসে যে কাকে ভোট দেবেন কাকে দেবেন না। কিন্তু যখনই সৌরভ শিকদার ভার্সেস অন্য দলের প্রার্থী, তৃণমূল ছাড়া, বা তৃণমূল ভার্সেস অন্য দলের প্রার্থী থাকবে, হয় তৃণমূল নয়, এখানে লড়াই সামনাসামনি, দ্বিপাক্ষিক লড়াই। এই যে ভোটটা হচ্ছে না, এই যে ভোটটা, এই ভোটে
মানুষ চাইছে হয় এই সরকারটাকে পাল্টে দিতে, বা যারা আমাদের বিরুদ্ধেও আছে, বাস্তব যেটা, কিছু মানুষ চাইছেন সরকারটাকে ধরে রাখতে, এর বাইরে কিছু না। খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনার কেন্দ্রে এবার কি পরিবর্তন না প্রত্যাবর্তন, কোন দিকে পাল্লা ভারী? অবশ্যই পরিবর্তন, অবশ্যই পরিবর্তন, আমার কোনো সংশয় নেই। কেন নেই? আমার কাজ না চন্দ্রিমাদি করে দিয়েছেন। মানুষ এত ক্ষেপে আছে, আমাকে প্রচারে গিয়ে কিছু বলতেই হচ্ছে না, মানুষ এসে বলছে আপনি জিতবেন, ভোটটা দিতে পারি যেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমি সৌভাগ্য হয়েছে অনেকবার ওনার সঙ্গে ইন্টারাকশান করার, কাজ করার জন্যে। এটা আমি ওনার কাছে একটা বিশেষ আবদার রাখবো, যে আমার উত্তর দমদমের পরিচয় যেন এই নোংরা, আবর্জনা, জঞ্জাল, গুন্ডা, সাট্টার ঠেক, জুয়ার ঠেক, এটা দিয়ে না হয়। যেন এখানে পরিচয় উঠে আসে, অন্য একটা অ্যারোসিটি আছে এখানে। সারা পৃথিবীর মানুষ এসে থাকবে, আমাদের ভাই বোনেরা কাজ পাবে, আর লোকালরাই পাবে কাজ, দলমত নির্বিশেষে পাবে। এখানকার লোক নতুন পরিচয় হবে, নতুন পরিচয় হবে, একটা ঝা চকচকে উত্তর দমদম আমার বানানোর স্বপ্ন আছে। পরিবর্তনের জন্যই প্রত্যয়, এবং ভীষণভাবে তিনি সে বিষয়ে আশাবাদী। একই সঙ্গে উত্তর দমদমের বিজয়ী প্রার্থী, তার ভোটে জেতার দাওয়াই জনসমর্থন, এবং সেই বিষয়টি তার বক্তব্যে পরিষ্কারভাবে উঠে আসলো। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।